সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আয়ন টিভির সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান লিগাল টক উইথ আনোয়ার খান। দর্শক, এই অনুষ্ঠানটি প্রতি শুক্রবার সন্ধ্যা 8টায় অনুষ্ঠিত হয়ে থাকে। আপনারা স্কাই চ্যানেল 782 এর পাশাপাশি আয়ন টিভির যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে সরাসরি অনুষ্ঠানটি দেখে থাকতে পারেন। প্রিয় দর্শক, এটি আইনি অনুষ্ঠান, আইনি বিষয়গুলো নিয়ে আলোচনা হয়ে থাকে, আইনি বিষয় নিয়ে পর্যালোচনা করে থাকি আমরা দর্শকদের প্রশ্ন নিয়ে থাকি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিছুক্ষণের মধ্যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাবেন সেই নাম্বারে আপনারা আমাদেরকে সরাসরি স্টুডিওতে কল করতে পারেন। আপনাদের প্রশ্নগুলো যেহেতু শুধুমাত্র ফোন কলের উপরে বেস করে হয়ে থাকে সেহেতু আমাদের অ্যান্সারগুলো কিছুটা জেনারিক হয়। আপনাদের যদি কোনো স্পেসিফিক অ্যাডভাইস দরকার হয় তাহলে অবশ্যই আপনারা কোনো সলিসিটর অথবা ব্যারিস্টারের কাছ থেকে সেটি নিয়ে থাকবেন। দর্শক, এই অনুষ্ঠানে যেহেতু আইনি অনুষ্ঠান, আমাদের সাথে যিনি প্রতি সপ্তাহে থাকেন তিনি জনাব আনোয়ার খান। তিনি একজন প্রিন্সিপাল সলিসিটর এবং ওনার অফ দি ব্রিড সলিসিটর্স। তিনি আমাদের সাথে থাকেন। আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো অ্যাসাইলাম এবং চাইল্ড কাস্টাডি। সেকেন্ড সেগমেন্টে আমরা সেটি নিয়ে আলোচনা করব। আমরা জানি যে বাংলাদেশে বড় ধরনের একটি পরিবর্তন ঘটেছে এবং বাংলাদেশিরা এখানে অনেকেই আছেন এবং গত বছর একটি স্ট্যাটিস্টিক্স হোম অফিস পাবলিশ করেছিল কিছুদিন আগে যে 2023 সাল থেকে 2024 সাল মার্চ পর্যন্ত প্রায় 11,000 বাংলাদেশি স্টুডেন্ট এবং ওয়ার্ক পয়েন্ট ভিসায় আসা লোকজন এখানে অ্যাসাইলাম ক্লেম করেছে। যেহেতু বেশিরভাগই আমরা দেখি যে সেখানে পলিটিক্যাল ওপিনিয়নের কারণে করে থাকে, সেক্ষেত্রে এখন যেহেতু গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে, যারা তাদের জন্য থ্রেট ছিল তাদের সরকারের যেহেতু পতন হয়েছে, সো সেক্ষেত্রে এখন তারা আসলে কী করবে, কীভাবে এখানে তাদের অ্যাসাইলামের সুরক্ষাটি পাবে তারা, সেটি নিয়ে আমরা আলোচনা করবো। তার আগে অবশ্যই আমরা অ্যাসাইলামের মেইন গ্রাউন্ডগুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করবো, পাশাপাশি চাইল্ড কাস্টাডি নিয়ে আমরা আলোচনা করব। এই আলোচনা করবার জন্য আমাদের সাথে যিনি রয়েছেন আনোয়ার খান, জনাব আনোয়ার খান, প্রিন্সিপাল সলিসিটর, তাকে আমি আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাতে চাই। আনোয়ার ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তো তুমি ভালো আছো? জি আনোয়ার ভাই, আমি ভালো আছি। আনোয়ার ভাই, যেটি দিয়ে শুরু করেছিলাম যে আমরা আজকে অ্যাসাইলাম নিয়ে আলোচনা করতে চাই, আমি অ্যাসাইলাম সম্পর্কে আপনার কাছ থেকে একটু ওভারভিউ জানতে চাই যে কোন কোন গ্রাউন্ডে আসলে অ্যাসাইলাম করা যায়, কারা করতে পারে। ধন্যবাদ তোহা। সুপ্রিয় দর্শক, আমরা এই বিষয়গুলো আগে একবার আলোচনা করেছিলাম, বাট এখনকার প্রেক্ষাপট পরিবর্তনের কারণে আমরা মনে করি এই বিষয়গুলো আমাদের সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের একটু বেশি মনোযোগী হওয়া প্রয়োজন। আমরা আগের বারই বলেছিলাম যে কী কী কারণে একটা গ্রাউন্ডকে অ্যাসাইলাম কেন করতে পারে। আমরা বলছি এই দেশের সেকশন 1 অথবা ইউনাইটেড চার্টারের সেকশন 1, চার্টার 1 আর্টিকেল 1 বলি, ওখানে পরিষ্কারভাবে বলা আছে কারা কারা কোন গ্রাউন্ডে অ্যাসাইলাম করতে পারে। সাধারণত অ্যাসাইলাম করার জন্য আমরা বলি রেস, রিলিজিয়ন, ন্যাশনালিটি, পলিটিক্যাল ওপিনিয়ন অ্যান্ড অ্যানাদার গ্রাউন্ড। 5টা গ্রাউন্ড আমরা বলি। এই অ্যানাদার গ্রাউন্ডের মধ্যে অনেকগুলো বিষয় আছে, LGBT আছে। তো আমরা মূলত আমাদের বাংলাদেশি কমিউনিটিদেরকে নিয়ে একটা বিষয়ই সবসময় সচেতন থাকি, সেটা হলো পলিটিক্যাল ওপিনিয়ন। এখানে আমরা গতবার একদম লটা মানে 2-3টা প্রোগ্রাম আগে লটা পরিষ্কার বলছি। ফেয়ার অফ প্রসিকিউশন, ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ প্রসিকিউশন, এই কথাটা আমরা বেশ ভালোভাবে ওই সময় বুঝিয়েছিলাম যে ওয়েল ফাউন্ডেড মানে হলো একেবারেই ভালোভাবে এটা প্রমাণ করা যাচ্ছে যে যেই লোকটা পলিটিক্যাল বা যে কোনো অ্যাসাইলাম ক্লেম করবে তার কাছে এমন এভিডেন্স আছে যাতে প্রমাণ করা যাবে যে সে যদি তার রেসপেক্টিভ কান্ট্রিতে ব্যাক করে তাহলে সে তার ওই ফেয়ার অফ প্রসিকিউশন মানে তাকে মারার সম্ভাবনা আছে, পরিষ্কার হলো এটা। আমরা আজকে আরেকটা বিষয় আলোচনা করতে বলবো, সেটা হলো হিউম্যান রাইটস, হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন। এটা পরে আসবো। আমরা শুধু অ্যাসাইলামের একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আপনাদেরকে দিতে চাই। এইখানে 2টা বিষয় পরিষ্কার, কারা অ্যাসাইলাম সিক করতে পারবে না। এটা আমরা গতবারে আপনাদেরকে একটু টাচ দিয়ে গেছিলাম, আমি জানি না আপনাদের এই বিষয়গুলো মনে আছে কিনা। এমনি সিটিজেন হইলে পারবে না, এইসব জিনিস অন্য কথা। মূল কথা হলো যদি আপনি এই দেশে আসার আগে
এমন একটা দেশে প্রথম ল্যান্ড করেন, সে ফর এক্সাম্পল আপনি জার্মানিতে ল্যান্ড করছেন, বা আপনি পর্তুগালে ল্যান্ড করছেন, বা আপনি স্পেনে ল্যান্ড করছেন, বা এমন একটা দেশে ল্যান্ড করছেন যেখানে আপনার লাইফ ইজ সেফ, এরকম যদি হয়, সেই ক্ষেত্রে আপনি ওই দেশে অ্যাসাইলাম ক্লেম না করে এখানে যখন এসে অ্যাসাইলাম ক্লেম করতে পারবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা আমরা রিসেন্টলি অনেকগুলো টেলিফোন পাচ্ছি, সেটা হলো যে একজন লোকের ক্যানাডার ভিসা আছে, বা আমেরিকার ভিসা আছে, বা পর্তুগালের ভিসা আছে, বা সে জার্মানির ভিসা আছে, সে ওইসব দেশে না গিয়ে এইখানে অ্যাসাইলাম করতে চায়। আমাদের কাছে প্রশ্ন আসে যে আমরা ট্রানজিটে যাব ইউকেতে, তারপরে ওখান থেকে যাব জার্মানি বা ফ্রান্স। তো ট্রানজিটে যখন যাব তখন ওইখানে অ্যাসাইলাম চেক করব। একটা গ্রাউন্ড বলছি যে প্রথম যেই কান্ট্রিতে, দেশ থেকে বাইরে যে কান্ট্রিতে যাবে ওইটা যদি সেফ কান্ট্রি হয় তাহলে সেই দেশে অ্যাসাইলাম ক্লেম করতে পারবে না। আরেকটা বিষয় আছে, যদি এই দুইটা বিষয় খুব ভালো করে মনে করবেন, যদি তার অন্য কোনো সেফ কান্ট্রিতে যাওয়ার সুযোগ থাকে তাইলে সে এই দেশে অ্যাসাইলাম সিক করতে পারবে না। সে ধরেন একজন লোক, তার জার্মানির ভিসা আছে, সে জার্মানি যাবে, এই দেশে সিক করবে কেন? এখন জার্মানিতে তার কী ধরনের ভিসা আছে বা অন্যান্য দেশে কী ধরনের ভিসা আছে, তার কি রাইট আছে ওই দেশে, এগুলো অবশ্য কনসিডার করা হবে। তো এখানে সব বিষয়ে এই জিনিসগুলা একটু দেখার বিষয় আছে। এই হলো মূলত যেই জিনিসটা নিয়ে আমরা আজকে অ্যাসাইলামের ইস্যু আনছি, এই জায়গাটা ক্লিয়ার করার জন্য, যে পরিষ্কার, এটা আমরা আগে বলছিলাম কিন্তু আপনাদের কাছে পরিষ্কার মনে হয়েছে কিনা আমরা জানি না, সেইটা ক্লিয়ার করার জন্য। এবার আসেন আরেকটা ইম্পর্ট্যান্ট এলিমেন্ট আপনাদেরকে দিতে চাই। যদি কারোর সাথে বাচ্চা থাকে, অথবা যদি বাচ্চা ইন্ডিপেন্ডেন্ট থাকে, এই বাচ্চার বয়স যদি 18 বছরের নিচে হয়, ইউজুয়ালি 16 বছরের নিচে যদি হয়, তাহলে সে বাচ্চা নিজেই কিন্তু এখানে অ্যাসাইলাম ক্লেম করতে পারবে। এখন এই কথাগুলো আমরা আগে বলি নাই, এখন যেহেতু একটা ভিন্ন পরিস্থিতিতে আসছে সেই জন্য এই কথাগুলো আমরা আপনাদেরকে বলে যাচ্ছি। কোনো বাচ্চা 18 বছরের নিচে হইলে সে নিজেই এই দেশে অ্যাসাইলাম ক্লেম করার যোগ্যতা রাখে। এখন এখানে অনেকগুলো ইস্যু থাকতে পারে, যে তার বাবা মা কই, এরকম অনেকেই আছে যারা কোনোভাবে এখানে ঢুকে যায়, বা কোনো লরি দিয়ে নদী পার করে চলে আসে। নদী পার করার বিষয়গুলো, লরিগুলা, ওগুলো আমরা হিউম্যান ট্রাফিকিং বলি। হিউম্যান ট্রাফিকিংগুলো পরে আসি, ওইখানে দুইটা এলিমেন্ট আছে, ওখানে দুইটা এলিমেন্ট নিয়ে কথা বলবো আমরা। এই ধরনের সিচুয়েশনে যদি কোনো বাচ্চা থাকে, সেও অ্যাসাইলাম ক্লেম করতে পারবে, এটা একদম পরিষ্কার। এখন কোনো বাচ্চা এই দেশে আছে, সে ফস্টার কেয়ারে আছে, তার কোনো এই দেশে থাকার পারমিশন নাই, সে আন্ডার সোশ্যাল সার্ভিসে আছে, তার এই দেশে থাকার পারমিশন নাই, এরকম আছে, অনেকে আছে, আমরা এই প্রশ্নগুলো পাই, সেই জন্য আজকে এগুলো ক্লিয়ার করতে চাচ্ছি। তারাও কিন্তু এই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের সুযোগ নিতে পারে। এই জিনিসগুলা আমরা এত ডিটেলস আগে আসি নাই, এখন যেহেতু পরিস্থিতি সৃষ্টি হয়েছে ওই রকম, আমাদের মনে হয়েছে যে এই জিনিসগুলো কিছুটা আলোচনা করা দরকার, আলোকপাত করা দরকার, সেই জন্য আমরা আজকে ডিটেলস আলোচনা আসছে এগুলা। প্রথমত সামারিটা করে নিই। 5টা গ্রাউন্ডে আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করতে পারবেন না যদি এই দেশে আসার আগে আপনি কোনো সেফ থার্ড কান্ট্রিতে আপনার অবস্থান করে থাকেন। আপনি ফ্রান্সে আসছেন, আপনাকে প্রথম অ্যাসাইলাম করতে হবে ফ্রান্সে। আপনি এই দেশে এসে অ্যাসাইলাম করলে আপনি অ্যাসাইলাম নেবেন না, এগুলা বহু এস্টাবলিশড ল এই দেশে। দ্বিতীয়ত,
আপনার যদি এখান থেকে অন্য কোনো দেশে সেফ কান্ট্রিতে যাওয়ার সুযোগ থাকে, এই দেশ আপনার অ্যাসাইলাম অ্যাকসেপ্ট করবেন না। এই দুইটা জিনিস। এবং বাচ্চাদের জিনিসগুলা আপনি একটু আলোকপাত করে রাখলাম আপনাদেরকে। সোশ্যাল সার্ভিসে থাকলে, ফস্টার কেয়ারার থাকলে দেয়ার ইজ এ প্রভিশন যে আপনারা অ্যাসাইলাম সিক করতে পারবেন। এবার আসেন আপনারা অ্যাসাইলামগুলো কীভাবে সিক করবেন। আপনাদের নতুন করে মনে করে দিচ্ছি, জাস্ট রিফ্রেশ ইউর মেমোরি। আপনারা নিজেরও এটা করতে পারেন। দ্য বেস্ট অপশন, গত কয়েক সপ্তাহ আগে আমরা এটা আলোচনা করছিলাম, বেস্ট অপশন হইল আপনি যদি ইফ ইউর লাইফ ইজ ইন ডেঞ্জার অ্যাট দ্য কান্ট্রি অফ ইউর বার্থ, আপনি এয়ারপোর্টে নামার সাথে সাথে ইমিগ্রেশন অ্যাসাইলাম সিক করবেন, বেস্ট অপশন। যদি সে ফর এক্সাম্পল আপনি আফগানিস্তান থেকে যদি কেউ আসে, যদি কোনো রকমের সে আফগানিস্তান থেকে আইসা এই এয়ারপোর্টে পৌঁছতে পারে, সে এয়ারপোর্টে অ্যাসাইলাম সিক করবে। এবং আপনাদেরকে একটা কথা বলি, এই দেশে যেসব অ্যাসাইলামগুলো গ্র্যান্ট হয়, গত 1.5 বছরের স্ট্যাটিস্টিক্স হলো আফগানিস্তান এবং সিরিয়া, এই দুই কান্ট্রির লোক এই দেশে 99% অ্যাসাইলাম গ্র্যান্ট হয়েছে। এখন কীভাবে করবেন এগুলা? যখন আপনারা ওই এন্ট্রি পয়েন্টে, পোর্ট অফ এন্ট্রিতে যখন আপনারা অ্যাসাইলাম সিক করবেন, সে আপনি ধরেন লরি দিয়ে দূর থেকে আসছেন, এসে যখন ডোবার পাস করে এখানে আসবেন, নামার সাথে সাথে অ্যাসাইলাম সিক করবেন। এয়ারপোর্ট দিয়ে আসছেন, এয়ারপোর্ট দিয়ে সিক করবেন। যদি না পারেন, সে আপনার ভিজিট ভিসা আছে, আপনি ক্রস করে চলে আসছেন। একদম পরিষ্কার বিষয়গুলো আলোচনা করি। এখানে ঢোকার সাথে সাথেই আপনি কোনো লয়ারের সাথে যোগাযোগ করবেন, বিকজ অ্যাসাইলাম ইজ এ কমপ্লিকেটেড প্রসিডিওর। ঢোকার সাথে সাথে আপনি একজন লয়ারের সাথে যোগাযোগ করবেন, যারা এই লাইনে, অ্যাসাইলাম লাইনে অভিজ্ঞ আছেন। যোগাযোগ করলে আপনাকে পুরো প্রসিডিওরটা বলে দিতে হবে, এবং দ্য ল ইজ অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনি এখানে ঢোকার সাথে সাথে যদি পারেন, পরের দিনই অ্যাসাইলাম করবেন। তারপরে যদি না পারেন, 1 সপ্তাহ পরে করবেন। তারপরে যদি না পারেন, 2 সপ্তাহ পরে করবেন। বাট আপনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল, দ্যাট ইজ দ্য ল। এখন এটার জন্য আপনাকে প্রথমে একটা, যদি আপনি এয়ারপোর্টে ঢুকেন, এয়ারপোর্টে যদি আপনি অ্যাসাইলাম সিক করেন, তখন এয়ারপোর্টে আপনাকে দুইটা জিনিস দেখবে। এক, আপনার ইনিশিয়াল ডকুমেন্ট দেখে যদি মনে হয় যে আপনি অ্যাসাইলাম পাওয়ার যোগ্য, একটা প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট, তাহলে তারা আপনাকে টেম্পোরারি অ্যাডমিশন দিবেন ইন দ্য ইউকে। যদি তাদের কাছে মনে হয় যে না, ইমিগ্রেশন মনে করতেছে অন দ্য বেসিস অফ ইউর কান্ট্রি রিপোর্ট, তা হইলে তারা, আপনি যখন অ্যাসাইলাম সিক করছেন, তাদেরকে আপনি ডিটেনশন সেন্টারে নিয়ে যাবে। ডিটেলস ইন্টারভিউটা আপনার ডিটেনশন সেন্টারে হবে। তখন আপনারা যে কোনো একজন লয়ারের সাথে যোগাযোগ করে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমি একটা জিনিস আপনাদেরকে আরেকটা কঠিন তথ্য দিতে চাই, যে যারা আমরা আগে মনে করতাম যে অ্যাসাইলাম যারা সিক করবে তারা সবাই লিগ্যাল এইড পাবে, 2024-এ ইমিগ্রেশন পলিসি চেঞ্জ হয়েছে। চেঞ্জ হইয়া বলছে মোস্টলি অ্যাসাইলাম সিকাররা লিগ্যাল এইড প্রোটেকশন পাবে না। দ্যাট উইল বি এ সিরিয়াস ডিসঅর্ডার অফ দিস কান্ট্রি। একজন অ্যাসাইলাম সিকার আসবে, তার অ্যাসেসমেন্ট হবে, তারা ইমিগ্রেশন অফিস রিকমেন্ড করবে টু দ্য লিগ্যাল এইড এজেন্সি যে সে লিগ্যাল এইড পাইতে পারে। ইট উইল বি এ বিগ ডিজাস্টার ফর দিস কান্ট্রি। এই দেশে অ্যাসাইলাম অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এইসব জিনিস যদি না পারে। এখন আপনি বিনা পয়সায়, আপনি সরকারি সহায়তায় আগে যে প্রভিশনগুলো ছিল, এগুলো তারা এই 2024-এর নিউ ইমিগ্রেশন পলিসিতে এগুলা রেস্ট্রিক্ট করার চেষ্টা করা হচ্ছে। হয়তোবা আমরা আশা করছি যে এই বিষয়গুলা, এই যে নিউ পলিসিগুলো গভর্নমেন্ট নিচ্ছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা হাইকোর্টে বা উপরে দিয়ে গেলে এই বিষয়গুলা বেশি টিকার কথা না। এখন
ওখানে তারা এই পলিসিগুলোতে বলছে যে যারা অ্যাসাইলাম সিক না করে হিউম্যানিটেরিয়ান প্রোটেকশানে আসে সেই ক্ষেত্রে দেয়ার ইজ এ পসিবিলিটি অফ অবটেইনিং লিগ্যাল এইড। ওই সব ক্ষেত্রে লিগ্যাল এইড পাওয়ার সম্ভাবনা বেশি। এখন হিউম্যানিটেরিয়ান প্রোটেকশনটা কী? ধরেন আমি যে আপনাকে 5টা গ্রাউন্ড বললাম, এই 5টা গ্রাউন্ডের একটার মধ্যেও আপনি পড়েন না। আপনি না পলিটিক্যাল, না সোশ্যাল, না রেসিস্ট, না হোয়াট এভার 5টা গ্রাউন্ডের আপনি পড়েন না, বাট ইউর লাইফ ইজ ইন ডেঞ্জার ইন দ্য কান্ট্রি অফ অরিজিন। আপনি যেখানে পড়ছেন এরকম বহু ঘটনা, বহু অ্যাসাইলাম আমরা ডিল করছি যে সে তার দেশে ঢুকতে পারে না, কারণ সে ওইখানে একটা ক্রিমিনাল অফেন্স করে আসছে, গেলেই স্যার মারবে, এটা কিন্তু পলিটিক্যাল না। সে রিয়েল ক্রিমিনাল অফেন্স করছে, একটা মার্ডার করছে ফর এক্সাম্পল, তার ব্যক্তিগতভাবে সেখানে ঢুকলেই তাকে ফাঁসি দিবে, রায় হয়ে আছে। যেমন একটা লোক, সে একটা মামলা আমার মনে আছে, আমি সাকসেসফুল হয়েছিলাম। কী কারণে? সে একটা লোক তার কাছে টাকা পায়, অলমোস্ট সেই সময় এই দেশের টাকায় সে 10,000 পাউন্ডস। এখন ওইখানে তার বিরুদ্ধে মামলা হয়েছে, তার বিরুদ্ধে হুলিয়া হয়েছে, সে গেলেই তাকে অ্যারেস্ট করবে অ্যান্ড হিজ লাইফ ইজ ডেঞ্জার বোথ ওয়াইজ। এক গভর্নমেন্ট ওয়াইজ, এটা কিন্তু পলিটিক্যাল না বা অন্য কিছু না। সরি, এক্সকিউজ মি, একটু ঠান্ডা গরম মিলে একটু কাশি হচ্ছে। এটা কিন্তু আমাদের এই 5টা গ্রাউন্ডের মধ্যে পড়ে না, বাট ওখানে কিন্তু দেয়ার ইজ এ প্রভিশন যে তার ফেয়ার অফ প্রসিকিউশন আছে। এগুলো যদি এভিডেন্সিয়ালি প্রুভ করা যায়, সে আপনি ওই 10টার মধ্যে পড়েন না, আপনাকে একটা এজেন্টের মাধ্যমে আপনি 10 লাখ টাকা দিয়া এই লুকায় চোরায়া এই দেশে আসছেন, কী কারণে? আপনার লাইফ ইজ ইন ডেঞ্জার। আপনি 5টার মধ্যে পড়েন না, কিন্তু ওখানে আপনার লাইফটা ডেঞ্জার আছে। এরকম ধরনের যারা এই 5টা গ্রাউন্ডে পড়ে না, মানে আমরা মূলত যেটা বাংলাদেশে বুঝি সেটা হলো পলিটিক্যাল মানে পলিটিক্যাল ফেয়ার অফ প্রসিকিউশন নাই, এই ক্ষেত্রে হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন ক্লিক করবে। এই হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন ইজ অলসো প্রোটেক্টেড বাই ইউএন চার্টার। তাহলে ইউএন চার্টারে 2টা প্রোটেকশন আছে, এক অ্যাসাইলাম, রিফিউজি, হোয়াট এভার বলেন, 2 হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন, অ্যানাদার কাভার। এই গেল সাধারণ অবস্থা। এইবার আসেন যে আপনি কীভাবে অ্যাপ্লিকেশানগুলো করবেন। বলছি পোর্ট অফ এন্ট্রিতে করবেন, যে কোনো পোর্ট, সি পোর্ট, ল্যান্ড পোর্ট, যে কোনো পোর্ট, বাই এয়ার, যেখানে ঢুকবেন সেখানেই করবেন। না করতে পারলে অ্যাজ সুন অ্যাজ পসিবল করবেন। করলে আপনি যখন ওখানে থাকবেন, ওরা একটা অ্যাপ্লিকেশান আপনার থেকে নিয়ে নেবে। আমাদের একটি কল আছে, আমরা কলটা নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি কি? দর্শক কি আমাদের শুনতে পাচ্ছেন? দর্শক আমাদের কি শুনতে পাচ্ছেন আপনি? সম্ভবত আমরা কলটি হারিয়ে ফেলেছি। আচ্ছা, এই বিষয়গুলো আপনাদের একটু মনে রাখতে হবে পরিষ্কারভাবে। এগুলা আপনাদের কাছেও বহু লোক বিভিন্ন জায়গা থেকে ফোন করে, আমরাও জানি। এগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে আপনারও একটা প্রিলিমিনারি অ্যাডভাইস আপনার লোকদেরকে করতে পারবেন। কিন্তু খবরদার এগুলা যেগুলো আমরা বলতেছি এগুলো একটু ভালো করে শুনবেন। তো আসলেন পোর্ট অফ এন্ট্রিতে, তারা আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে আপনাকে দিল বা দিল না, না দিলে আপনাকে নিয়ে গেল ডিটেনশন সেন্টারে, দিলে আপনাকে টেম্পোরারি অ্যাডমিশন দিল, আপনি চলে আসলেন। যদি আপনাকে টেম্পোরারি অ্যাডমিশন দেয়, তখন তারা বলবে তোমার কি থাকার জায়গা আছে? আমাদের আরেকটি কল আছে। দর্শক আসসালামু আলাইকুম, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি কি? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি একটা ল সম্বন্ধে জানতে চাই। আমরা যেন এই যেসব সেটেলমেন্ট আছি, ইংরেজরা যে সময় আমরা মহাভারত 1701 আক্ট অফ সেটেলমেন্ট দেখাইয়া ওখানে বিজনেস শুরু করছি। আমি ওখান চিন্তা করলাম যে আক্ট অফ সেটেলমেন্ট 1701 যদি ইত্যাদি রুল করতে পারে তারা মহাভারত
তাই আমরা বর্তমানে বাঙালিদের এখানে আজকাল সেটেলমেন্ট দেখাইয়া এই ব্রিটিশ ওখানে চিরস্থায়ী হই না। জয় বাংলা। দর্শক, আমার মনে হয় আপনি আইনি প্রশ্ন বাদ দিয়ে আপনার মতামত দিচ্ছিলেন। ধন্যবাদ আপনাকে আপনার মতামত দেওয়ার জন্য। আইনি প্রশ্ন হলে আমাদের জন্য ভালো হতো, কারণ এটি লিগ্যাল শো, আমরা এখানে আইনি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আপনার যদি কোনো আইনি প্রশ্ন থাকে আমাদেরকে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। জি আনোয়ার ভাই, আমরা ছিলাম বিষয়গুলো হলো যখন আপনাকে টেম্পোরারি অ্যাডমিশন দিবে, মানে আপনাকে যখন বের হইতে সুযোগ দিবে, তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনার এখানে কোনো থাকার জায়গা আছে। আপনি বললেন আছে, তখন আপনার একটা অ্যাড্রেস নেবে তারা, কোন জায়গায় আপনি থাকবেন, কার সাথে থাকবেন, আপনার কি হয়। আর যদি না থাকে তাহলে তাদেরকে বলবেন আমার থাকার জায়গা নাই। তো ইনিশিয়ালি আপনাকে ওরা থাকার জায়গার ব্যবস্থা করে দিবে না, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা সময় আমরা বলি সেকশন 4 সাপোর্ট, আপনি সেই সাপোর্টটা পেতে পারেন। তবে লন্ডনে পাওয়ার সম্ভাবনা খুবই কম। লন্ডন এখন ওভার ক্রাউডেড। মোস্ট অফ দ্য সেকশন 4 সাপোর্ট এখন আউটসাইড লন্ডন। তো আপনারা যদি লন্ডন থাকার ইচ্ছা পোষণ করেন তাহলে ওখান থেকে পাবেন না। এখন গেল আপনি কি কি ডকুমেন্টস ওখানে আপনাকে চাইতে পারে, এই ডকুমেন্টসগুলো একটু লিস্ট আপনারা দয়া করে মনে রাখেন। 1, আপনার আইডি চাবে। 2, আপনার যে এইখানে অন্য কোনো জিনিস যদি থাকে, অন্য কোনো প্রুফ যদি থাকে, আপনার ফেয়ার অফ পারসিকিউশনের যদি আনতে পারেন, সে লাইক ধরেন আপনার মোবাইলে ভিডিও রেকর্ড করা আছে বা আপনার কাছে ডকুমেন্টস আছে, এই জিনিসগুলো তারা ইনিশিয়ালি চাইতে পারে। ওরা 2টা জিনিস চাইতে পারে। 1, আপনার প্রথম ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞাসা করবে যে তোমার ভয়টা কি, তুমি দেশে যেতে পারবো না কেন। পরিষ্কার নলেজ নিয়ে যেতে হবে উইথ লিগ্যাল অ্যাডভাইস। যদি আপনি পোর্ট অফ এন্ট্রিতে যদি আপনি অ্যাসাইলাম সিক করেন, আপনি একজন লয়ার চাবেন আপনাকে নিতে, বা আপনি যদি কাউকে চিনেন আপনি তাদেরকে ফোন করে যাবেন, সে আপনার ইন্টারভিউতে যাবে। এই বিষয়গুলো খুব কেয়ারফুল থাকতে হবে, বিকজ আপনাকে এই বিষয়গুলা প্রথম ইন্টারভিউতে যদি না হয় একটু সমস্যা হবে, আপনাকে টেম্পোরারি অ্যাডমিশন দিবে না, আপনাকে ডিটেনশন সেন্টারে রেখে দেবে। সেই জন্যই প্রথম ইন্টারভিউতে আপনাকে, যদি আপনার পাসপোর্ট না থাকে তখন কি করবেন। সে আপনি লরিতে আসছেন, আপনার পাসপোর্ট নাই, এই ক্ষেত্রে 2টা রাস্তা আছে। 1, আপনি হোমলেস, আপনি কোথায় আছেন, আপনি স্টেটলেস, আপনার স্টেট কোথায় আপনি জানেন না বা কীভাবে আসছেন জানেন না, এটা হতে পারে একটা গ্রাউন্ড। 2, আপনি পাসপোর্ট আপনার এজেন্ট নিয়ে গেছে, সে আপনাকে ফেরত দেয় না, তখন তারা খুঁজে বের করবে এইসব জিনিসগুলো। এগুলো সাধারণত লরি দিয়ে যারা আসবেন তারা এইসব দেখবেন। মোস্টলি আপনার আইডিটা ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আপনি যখন প্রথম আসবেন আপনার কাছে এত ডকুমেন্টস থাকবে না, বাট আইডিটা আপনার সাথেই রাখতে হবে। এখানে একটু যোগ করি, আপনি যখন স্ক্রিনিং ইন্টারভিউতে যাবেন বা আপনি যখন টেম্পোরারি অ্যাডমিশন নিয়ে আসবেন, আপনাকে স্ক্রিনিং মানে হলো প্রথম ইন্টারভিউ। প্রথম ইন্টারভিউতে আপনাকে ওইসব জিনিসগুলো করাবে, আপনারা অবশ্যই একজন লয়ার নিয়ে যাবেন। তো প্রথম ইন্টারভিউতে যখন যাবেন অবশ্যই আপনি কোথায় আছেন, আপনার প্রুফ অফ অ্যাড্রেস নেবেন, ব্যাঙ্ক স্টেটমেন্ট নেবেন যদি পান, এইসব যদি থাকে এগুলো নিয়ে যাবেন। প্রুফ অফ অ্যাড্রেসটা বিশেষ করে নেবেন। এখন স্ক্রিনিং ইন্টারভিউতে একটু পরে আসতেছি, আপনাকে প্রথম কথাগুলো বলি, এই ডকুমেন্টসগুলো আপনাদের সাথে থাকতে হবে। না থাকলে আপনাকে দেয়ার ইজ এ পসিবিলিটি আপনাকে ওইখানে অ্যাসাইলাম, আপনার বিশেষ করে আইডি যদি না দেয়, আইডি যদি না থাকে আপনার একটা সিরিয়াস সমস্যা হবে। আইডিটা আপনাকে অবশ্যই সাথে রাখতে হবে যে কোনোভাবে। আইডি না থাকলে আপনাকে স্টেটলেস অথবা এজেন্ট নিয়ে গেছে এই ধরনের জিনিসগুলো আপনাকে প্রমাণ করতে হবে। প্রমাণ না করলে আপনার অ্যাসাইলামে দিতে, বিকজ আপনি যে মিস্টার যে কোনো একটা মিস্টার এক্স, আপনি ধরেন অলি আহমেদ, কোথায় আপনার নাম যে অলি আহমেদ তারা জানবে কীভাবে, এগুলো বিষয় একটু খেয়াল রাখতে হবে। কেউ যদি আইডি লস্ট করে ফেলে সেক্ষেত্রে কী করবে? আইডি লস করার ব্যাপারটা হইতে পারে, আইডি লস করার ব্যাপার হইতে পারে, বাট দেয়ার মাস্ট বি সাম, যেই দেশে যেই জায়গায় আইডি লস করছে দেয়ার মাস্ট বি এ পুলিশ রিপোর্ট ইনভলভড ইন দেয়ার। আর আইডি লস করলে তো
এয়ারপোর্ট দিয়ে আসার কোনো সুযোগ নাই। জি, আমাদের আরেকটি কল আছে। জি, প্রিয় কলার থেকে কল করছেন এবং আপনার প্রশ্নটি কি? ইসলাম জি, বলুন। যে আমার একটা প্রশ্ন হলো যে লিড টু দ্য ট্রেনিং আসছিলাম যে আমার ফ্যামিলি পাইছিলাম, এখন আমার থার্ড জি, এই আগে তো কোনো ইংলিশ কোনো কিছু শুরু করা লাগবে না, সার্টিফিকেট বা ইংলিশ, এখন কি লাগবে? আপনার থার্ড এক্সটেনশন মানে হলো আপনি 7 ইয়ার্স অলরেডি শেষ করেছেন। জি, 7 ইয়ার্স হয়ে গেছে। জি, তাহলে ওকে, আমি আমার অতিথির কাছে যাচ্ছি। আপনার কি আর কোনো কোশ্চেন আছে? জি না, আর কোনো প্রশ্ন নেই। জি, ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। কি প্রশ্ন? ওনার প্রশ্নটি হলো উনি ফ্যামিলি রুটে আছে 10 ইয়ার্স রুটে, এখন থার্ড এক্সটেনশন, সেক্ষেত্রে ইংলিশের কোনো রিকোয়ারমেন্টস আছে কিনা? অরিজিনাল রুটে কি আসছে? যদি আপনার ইনডিফিনিট লিভের সময় ইনডিফিনিটটা এখনো যায়নি না, যদি এখন না, এই মুহূর্তে যদি আপনি দুইটা রাস্তা আছে, তখন যদি আপনি ইনিশিয়াল, আমরা জানি না আপনি কোন রুটে গেছেন, যদি ইনিশিয়ালি ইংলিশ ছাড়া যেসব রুটে আপনার 10 ইয়ার্স দেয়, যদি সেই সব রুটে থাকে তাহলে এবার আপনার লাগবে না। কিন্তু যদি আপনি প্রথম থেকে ইংলিশ দিয়ে আসা থাকেন, এবারও লাগবে, এবং এটা A2 লাগবে। আর এটা আপনাকে একটু অ্যাডভান্সে বলে রাখি, আপনি যখন ইনডেফিনিট লিভ অ্যাপ্লিকেশন করবেন, তখন কিন্তু আপনার ইংলিশও পাস করতে হবে B1 এবং লাইফ ইন দ্য ইউকে পাস করতে হবে। এটা কিন্তু মনে রাখবেন, এই দুইটা জিনিস তখন করতে হবে। এখন আপনি যেই রুটে আসছেন সেই রুটেই থাকবেন। তাহলে আমরা যদি কেউ ফ্যামিলি রুটে প্রথম ভিসাটা, একদম ফার্স্ট ভিসাটা পায় এবং সে ইংলিশ পরীক্ষা দিয়ে পেয়েছে, বা 10 ইয়ার্স রুট, সেটা ইংলিশ হয়তো A1 দিয়েছে, সেকেন্ড এক্সটেনশনে সে A2 দিয়েছে, এখন থার্ড এক্সটেনশনে A2টাই দিতে হবে আবার। ইয়েস, যদি সে দিয়ে থাকে, যদি সে আগেও A2 দিয়ে থাকে, এখনও A2 দিতে হবে। দ্যাট ইজ দ্য থিং। আমার মনে হয় একদমই ক্লিয়ার। দর্শক, আপনি সম্ভবত আপনার অ্যান্সারটি পেয়ে গিয়েছেন। জি আনোয়ার ভাই, আমরা যেখানে ছিলাম, যে আপনি অ্যাসাইলামের প্রসেসটা বলছিলেন, যে ইন্টারভিউতে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, আমাদেরকে একটি বিরতিতেও যেতে হবে। আনোয়ার ভাই, আমরা তাহলে বিরতিতে যেই, বিরতি থেকে ঘুরে এসে আমরা ডিটেলস আলোচনায় যাব। ওকে দর্শক, একটি বিরতির সময় হয়েছে, আমাদের সাথেই থাকুন, ফিরছি শীঘ্রই।